শুভ সন্ধ্যা, my friends. Am I audible? Am I visible? Am I audible? Am I visible? শুভ সন্ধ্যা। আজকে একটু দেরি হয়ে গেল। আজ নেতাজি বিমান দুর্ঘটনার গল্প দিবস। বলেছিলাম দেরি হলেও আজকে রাতের লাইভ ফেসবুকে আসব কিছু ফ্যাক্টস, ডকুমেন্টস আর কিছু প্রশ্ন নিয়ে। আমি জানি এই সাবজেক্টটা ভারতবর্ষের মানুষের কাছে 8 দশকের খুব পুরনো হয়ে গেছে। অনেকে এই আলোচনাটা বিরক্ত হন, কেউ কেউ বলেন আমরা তো বুঝে গেছি সমস্ত কিছু। ভালো কথা। জয় হিন্দ। আমি এই সাবজেক্টটা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সত্যের সন্ধান পাই, বিভিন্ন অনুপ্রেরণার উৎস পাই। আমার কাছে এই সাবজেক্টটা হয়তো আমার মতো করে অন্যভাবে। এবার আমার এই আলোচনা যদি অপছন্দ হয়, নাও শুনতে পারেন, কিচ্ছু যায় আসে না। এখনও বহু মানুষ মনে করে, বলে উনি প্লেন ক্র্যাশেই মারা গেছেন। তাতেও আমার কোনো দুঃখ নেই, তার কারণ আমি এই জায়গাটা কনফিডেন্ট যে কে কি ভাবলো এটার উপরে এই যে কাহিনী, নেতাজি মিস্ট্রির যে কেন্দ্রীয় চরিত্র, যে সেন্ট্রাল ক্যারেক্টার, তার কিচ্ছু যায় আসে না। তার যা পরিকল্পনা নতুন ভারতবর্ষ গড়ার জন্যে, শক্তিশালী ভারত গড়ার জন্যে, সেটা চলছে, সেটা ব্যাহত হবে না। কারণ সেটা একটা খুব বড় পরিমাণের একটা বিরাট মহৎ শক্তি, অপরিমেয় তার ক্ষমতা, এবং তা মহৎ শুধু ভারতবর্ষের জন্য নয়, বিশ্ব মানবতার জন্য। আমার আজকের নেতাজি মিস্ট্রি নিয়ে ইটসেলফ নিয়ে বেশি কিছু কথা বলবো না, বরং পেরিফেরালি কিছু কথা বলবো, কিছু মানুষকে শ্রদ্ধা জানাবো। আজকের এই সত্যটাকে দেশবাসীর কাছে তুলে ধরার জন্যে, নিজেদের ক্ষতি স্বীকার করেও তাদেরকে শ্রদ্ধা জানানোটা আমার কর্তব্য। প্লেন ক্র্যাশ হয়নি, উনি মারা যাননি সেখানে, এটা সত্য। কে স্বীকার করলো না স্বীকার করলো কিচ্ছু যায় আসে না, এটাই সত্য। পরবর্তীকালে আমাদের কেউ সিনিয়ররা সেটা আবিষ্কার করেছে। এই আবিষ্কার করাটা ইজ নট ক্রিয়েশন, ইজ নট ইনভেনশন। সত্য তারা আবিষ্কার করেছে এবং দেশবাসীর সেটা প্রয়োজন, তাই তারা দিয়েছে। কি গ্রহণ করলো না গ্রহণ করলো কিচ্ছু যায় আসে না। এবার সেই মহান ব্যক্তিরা যারা নিজেদের ক্ষতি স্বীকার করেও এই জায়গাটা পারসিস্টেন্টলি তারা বলে গেছেন, আমি সেই জায়গাটা একটু প্রথমে কয়েক মিনিট তাদেরকে শ্রদ্ধা জানিয়ে যাব। তাদেরকে শ্রদ্ধা জানিয়েই আমি আমার আর্গুমেন্ট শুরু করেছিলাম জাস্টিস মুখার্জি কমিশনে। প্রথমেই আসি আমি জাস্টিস রাধাবিনোদ পালের কথা। মনে রাখবেন, শাহনাজ খান কমিটি তৈরি হয়েছিল, তাদের জাজমেন্ট ছিল, মেজরিটির জাজমেন্ট ছিল প্লেন ক্র্যাশে নেতাজির মৃত্যু হয়েছে। কিন্তু মাইনরিটি সুরেশচন্দ্র বোসের জাজমেন্ট ছিল প্লেন ক্র্যাশ হয়নি। হ্যালো, সরকার গ্রহণ করেছিল মেজরিটির জাজমেন্ট। তার আগের এই যে নেহেরু পার্লামেন্টে চিৎকার করে বলেছিল আমি কি করে কমিশন তৈরি করব, ঘটনা ঘটেছে বিদেশে,
জাপান যদি করে করুক, তাইওয়ান সরকার যদি করে করুক, আমার কোনো কন্ট্রোল নেই, আমি কি করে সেখানে আমাদের জাজকে পাঠাবো, এই যে কথাবার্তা। সেই নেহেরু কিন্তু বাধ্য হয়েছিল একটা কমিটি তৈরি করতে। সেই কমিটির রেজাল্ট যাই হোক, কিন্তু মনে রাখবেন রেজাল্ট যাই হোক না কেন, এভিডেন্সেস রেকর্ডেড ইন দ্য কমিটি, এই রেকর্ড রয়ে যায়, এই রেকর্ডগুলো পারসিস্টেন্টলি রয়ে যায় ফিউচারের জন্য। ইন এনি কেস judgment may go, but the records prevail. On those records, subsequently some other judge may give a different judgment. এইখানটা আমাদের প্রাপ্তি। এবার কেন নেহেরু বাধ্য হয়েছিলেন? একজনের ভয়ে। সেই ভয়টা কাকে পেয়েছিলেন? জাস্টিস রাধা বিনোদ পালকে। ইন্টারন্যাশনাল কোর্টের তিনি জাজ ছিলেন টোকিও ট্রাইব্যুনালে। তিনি তার বলা এবং লেখার মধ্যে বলেছিলেন উনি পেনক্রেস্টটা মানেন না, উনি বিশ্বাস করেন না। সেই জন্য যখন একজন বন্ধু জিজ্ঞাসা করেছিল চিঠিতে যে আপনি কি রেনকোজি মন্দিরে গিয়েছেন, বলছেন না, আমার তো যাওয়ার প্রয়োজন নেই। এইটা থেকে নেহেরু ভয় পেয়েছিলেন। যখন কলকাতার মানুষ, বেঙ্গলের মানুষ, ওয়েস্ট বেঙ্গলের মানুষ নিজেরা যখন গভর্নমেন্ট কোনো কমিশন করতে চায়নি 1956-এ, তখন জনগণ করতে চেয়েছিল পাবলিক কমিশন, এবং তাতে রাজি হয়ে গেছিলেন টু বি দ্য চেয়ারম্যান জাস্টিস রাধা বিনোদ পাল। এই খবরটা নেহরুর কাছে পৌঁছে দিয়েছিল শাহনওয়াজ খান, যার এগেনস্টে নেতাজি কোর্ট মার্শাল ইস্যু করেছিলেন বিশ্বযুদ্ধের সমসাময়িক ওয়ার ফ্রন্টেই। হি ওয়াজ এ বিট্রেয়ার, সেই লোকটা। এবং যাতে না পাবলিক জাস্টিস পালকে নিয়ে কোনো কমিশন তৈরি করতে পারে, সেজন্যে অ্যাজ এ প্রিভেন্টিভ মেজার নেহেরু শাহনওয়াজ খানকে দিয়ে চেয়ারম্যান করে একটা কমিটি তৈরি করেছিল। তাহলে এইখানটা জাস্টিস রাধাবিনোদ পালের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। His stand compelled Nehru to initiate a committee. সেই কমিটি রিপোর্ট যাই হোক না কেন, দি রেকর্ডস প্রিভেল। সেখানে কে কি উইটনেস দিল, দ্যাটস ম্যাটার্স টুডে, অ্যান্ড দ্যাটস দ্য রেকর্ডস ফর হিস্ট্রি। এবার আসছি আমি তারও পরে কেন্দ্রে, পার্লামেন্টে এইচ.বি. কামাত থেকে শুরু করে পরবর্তী সমর গুহ, এদের যে এই সাবজেক্ট নিয়ে যে উৎসাহ, যে উদ্দীপনা, এইটা দ্যাট ম্যাটার্স। এবং সমর গুহের চেষ্টা ইন্দিরা গান্ধীকে বাধ্য করেছিল। 350 জন রাজ্যসভা আর লোকসভার এমপির সই করা মেমোরেন্ডামের পরে ইন্দিরা গান্ধী বাধ্য হয়েছিল একটা কমিশন তৈরি করতে। যদিও সেই কমিশনটা তৈরি হয়েছিল তার পছন্দ মতো জাজকে দিয়ে, জাস্টিস খোসলাকে দিয়ে। সেখানেও বলি আমি, হ্যাঁ, ইন্দিরা গান্ধী সেখানে একটা ডক্টর জাজমেন্ট তৈরি করেছিল। হোয়াট এভার মে দ্য জাজমেন্ট, মেবি ইন ফেভার অফ ইন্দিরা গান্ধী, হ্যাঁ, টেলিং plane crash took place, Netaji died, but the records, about 4,000 pages records of submission of different persons of India and outside, that matters today. That is the past part of history. এবার আসছি তারপরেও দীর্ঘদিন পরে 98-99 আরেকজন মানুষ এগিয়ে এলেন। তিনি কে? সুনীল কৃষ্ণ গুপ্ত। সুনীল কৃষ্ণ গুপ্তের তৈরি করা কেসের প্রেক্ষাপটে হাইকোর্ট থেকে, ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের থেকে অর্ডার হয়েছিল আবার একটা কমিশন তৈরি করার, এবং সুপ্রিম কোর্টেও তার আগে ভারতরত্ন, পোস্থুমাস ভারতরত্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার চক্রান্ত করে যে অ্যাওয়ার্ড নিজেদেরকে দেওয়া হয়েছিল সেটা ক্যান্সেলড হয়েছিল। আমরা সেই ক্যান্সেলেশনটা চেয়েছিলাম।
সুনীল কৃষ্ণ গুপ্ত ক্যান্সেলেশনটা চেয়েছিলেন, সুপ্রিম কোর্ট ক্যান্সেলড দ্য অ্যাওয়ার্ড অফ পোস্টুমাস ভারতরত্ন টু নেতাজি। এর দ্য হিস্ট্রি। তারও আগে অবশ্য সমর গুহের ইনিশিয়েশনে মোরারজি দেসাই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া পার্লামেন্টে বক্তব্য রেখেছিলেন যে ইন দ্য লাইট অফ দ্য subsequently available documents, the conclusion of the Shahnawaz Khan Committee and Khosla Commission cannot be accepted. Difficult to accept. এদের স্টেপস, এই মানুষগুলোকে আজকে স্মরণ করতে হবে। মনে রাখবেন একটা জিনিস, আপনি হিমালয়ে হেলিকপ্টারে করে গিয়ে ড্রপ করে ইউ ক্যান সি দ্য বিউটি অ্যারাউন্ড দ্য টপ অফ দ্য এভারেস্ট, but will that give you the real charm of reaching the top of the Everest and viewing the surrounding horizons? No. If you reach the peak of the Everest by your own foot, step by step, অনেক পরিশ্রম করে, তার যে চার্ম, মনে রাখবেন। আবার একটা কথা বলি, আইনস্টাইনের কথা, ডিসকভারি ইজ ইম্পর্টেন্ট, but your journey to the discovery is more important. Legal forum একটা কথা আছে, judgment is important, but the journey towards the judgment, the records behind the judgment is more important. আপনি বিশ্বাস করেন নেতাজি ট্রেন ক্র্যাশে মারা যাননি, দ্যাট ইজ ওয়ান থিং, বাট আপনি যখন বলবেন যে আমি জানি নেতাজি মারা যাননি, দ্যাটস এ ডিফারেন্ট থিং। I want my countrymen to tell this, যে আমরা জানি নেতাজি মারা যাননি। I want that strength of mind, that acumen to tell that আমরা জানি নেতাজি প্লেন ক্র্যাশে মারা যাননি। That is a different level. আমি বিশ্বাস করি উমুক তুমুক অন্য লোকের খাওয়া কথায় অনেক কিছু বলা যায়, অনেক বলা যায়। That's a different thing. You have to come to a conclusion by yourself. এবার জাস্টিস মুখার্জি কমিশন সম্বন্ধে অনেকে জানেন, একটু বলে রাখি, জাস্টিস মুখার্জি কিন্তু 1 পয়সা স্যালারি নেননি, এবং পরে আসছি আমি, তার সঙ্গে আমার যে ডিসকাশন, ওপেন কমিশনে যে ডিসকাশন মাঝে মাঝে হয়েছে, তার কিছু আজকে হয়তো চলে আসবে কথার মধ্যে, আমি সেটা অ্যাভয়েড করে যাব, কারণ এই নিয়ে আমার বইয়ে কিছু লেখা আছে, কিছু বলেছি আগে। আজকে আমি বরং একটা জায়গায় আসি। আমরা 1947-এর 15th অগাস্ট ডোমিনিয়ন স্ট্যাটাস পেয়েছি, সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্স বলে চিৎকার করে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল ভ্যাকুয়ামের, এটা আমাদের বৌদ্ধিক দুর্বলতার পরিচয়। সত্যিকারের সত্যটাকে বলছি না, এটা যে ডোমিনিয়ন স্ট্যাটাস ডে অ্যান্ড পার্টিশন ডে, এই কথাটা বলছি না, কারণ আমরা ইন্টেলেকচুয়ালি মোরালি আমরা খুব উইক। ঠিক তেমনি যে নেতাজির প্লেন ক্র্যাশ হয়েছিল, যে কথাটা বহুদিন থেকে আমাদের পূর্বপুরুষ বলে গেছেন বা এখনও বলে গেছেন, দ্যাট শোজ হাউ ইন্টেলেকচুয়ালি উই আর সো উইক অ্যান্ড উই হ্যাভ নো মোরাল কারেজ to ask some questions. কোশ্চেনগুলো কী কী আমি দেখাচ্ছি, বলছি কোশ্চেন্স। আমাদের পূর্বপুরুষদের সেই কোশ্চেনগুলো করেন, উই আর সো উইক মোরালি, যে জন্য আজও ভারতবর্ষে অনেক ঘটনা ঘটছে। আমরা দেশবাসী সেই কোশ্চেনগুলো উইথ কারেজ করছি না, কারণ আমাদের কারেজ নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইন্টেলেকচুয়ালি সো পুয়ার অ্যান্ড মোরালি সো উইক। আমি একটা জায়গায় আসছি, যেমন ধরুন, হ্যাঁ, ও মা, সেই কথাটা কোথায় গেল এবার ও সরি, ভলিউমটা বের করেছি আমি, হ্যাঁ, একটা ভলিউম, হ্যাঁ, মনে রাখবেন, হারিনসা বলে একজন গুজরাটের সাংবাদিক ছিলেন, গান্ধীর খুব কাছের লোক। 1945-এ যখন প্লেন ক্র্যাশ স্টোরিটা ছড়িয়ে গেল চারধারে, তখন দিস মহাত্মা গান্ধী
sent this Harinsa, a Gujarati journalist, to Taiwan to see what happened there. এবং উনি 46-এ গিয়েছিলেন, 1946-এ গেছিলেন। তার সেই বইয়ের নাম, উনি ওখানকে যা দেখেছেন বইয়ে লিখেছিলেন লাস্ট ডেজ অফ সুভাষচন্দ্র বোস। সেই বইটা পাবলিশড হয়েছিল 1946-এই পাবলিশড হয়েছিল। তাতে উনি কিছু ডকুমেন্ট, ওখানকার হসপিটালের ডকুমেন্টস এবং আরও কিছু ডকুমেন্টস, সিস্টারদের ইন্টারভিউ, ডাক্তারদের সকল ইন্টারভিউ, এগুলো দিয়ে বইটা কম্পোজ করেছিলেন। ইট ওয়াজ পাবলিশড ইন ইংলিশ ইন 1946, লাস্ট ডেজ অফ সুভাষচন্দ্র বোস। এটা পেয়ে গান্ধী খুব খুশি হয়েছিলেন, নেহরুও খুশি হয়েছিলেন। পরবর্তীকালে নেহরু পার্লামেন্টে এই বইটা পার্লামেন্টে তুলে সবাইকে দেখিয়ে দেখিয়ে বলছেন, দেখো হরিণ স্যার মতো জার্নালিস্ট গেছিল তাইওয়ানে, উনি কিন্তু লিখেছেন প্লেন ক্র্যাশে মারা গেছিলেন। দুর্ভাগ্য, সেদিন পার্লামেন্টে তো কয়েকশো এমপি ছিল, রাজ্যসভায় এমপি মিলে কয়েকশো এমপি ছিল। সেই কয়েকশো এমপি এই বইটা কি পড়ে দেখেছিল? সেই বই ডকুমেন্টসে কি ছিল? ইচিরো ওকুরা বলে যে লোকটা নেতাজির ছদ্মবেশে গিয়েছিল, জার্নি করেছিল এবং উন্ডেড হয়েছিল, যাকে এই নামে ভর্তি করা হয়েছিল নার্সিং হোম, মিলিটারি হসপিটালে ইন তাইওয়ান, ইচিরো ওকুরার নামে, নানমন হসপিটালে ইচিরো ওকুরার নামে। ভাই দেখুন তো, এই ওদের তাইওয়ান মিলিটারি হসপিটালের এই ডকুমেন্ট, যেটা এই বইয়ে প্রিন্টেড হয়েছে, যেটা পার্লামেন্টে দেখানো হয়েছে, সেখানে তার ভর্তির ডেটটা কত? এই ইচিরো ওকুরার ভর্তির ডেট 17 আগস্ট 1945। এইটা ভারতবর্ষের এত পণ্ডিত এমপিরা কেউ লক্ষ্য করেনি, কেউ দেখেনি। দিস ইজ দ্য ইন্টেলেকচুয়াল লেভেল অফ আওয়ার কান্ট্রিমেন অ্যান্ড আওয়ার রিপ্রেজেন্টেটিভস। ভাই যে লোকটা 18 অগাস্টে প্লেন ক্র্যাশে মারা যাচ্ছে, সেই লোকটা ইচিরো ওকুরার নামে 17 অগাস্টে তাইওয়ান জাপানিজ মিলিটারি হসপিটাল ভর্তি হয় কি করে? আমি আবার প্রশ্ন করছি, যে লোকটা 17 অগাস্টে সাইগনে বলা হচ্ছে 18 আগস্ট তিনি তাইওয়ানে প্লেন ক্র্যাশে মারা যাচ্ছেন, তাই যদি হয় তো সেই লোকটা 17 অগাস্টে অ্যাজ পার দিজ রেকর্ডস অ্যাজ ইচিরো ওকুরা ভর্তি হয় করে কি করে? এই বই তো পাবলিশড হয়েছিল, হাজার হাজার লোক দেখেছে, ভারতবর্ষের বিক্রি হয়েছে, নেহরু পার্লামেন্টে সাবমিট করেছেন, দ্য পার্লামেন্টারিয়ানস। তো এই ডকুমেন্টটা মিস করে করে কি করে? কি দুর্ভাগ্য! আমার মতো একজন সাধারণ মানুষকে এই পয়েন্টটাকে নোট করতে হলো ইন জাস্টিস মুখার্জি কমিশনে। স্যারকে বললাম, স্যার দেখুন, দিস ইজ দ্য রেকর্ড কালেক্টেড বাই দিস জার্নালিস্ট হারিনসা অ্যান্ড সাবমিটেড ইন পার্লামেন্ট। এত মিস করে গেল কেন? দিস ইজ দ্য লেভেল অফ আওয়ার কান্ট্রিমেন অ্যান্ড অফ আওয়ার পার্লামেন্টারিয়ানস, ইন্টেলেকচুয়ালি অ্যান্ড মোরালি। ওরা ভালো করে পড়াশুনো করে না, বা দেখেও মোরালি সেই কারেজ, যারা দেখেছে, দেখতে পেয়েছে, মোরালি সেই কারেজ ছিল না টু সাউট দিস পয়েন্ট, দিস। এবার বলি আমি, ট্রুথ কেউ বলে দিলে তখন বলা যায়, অনেক কিছুই বলা যায়, বাট ট্রুথকে আবিষ্কার করা, ট্রুথ আগেই, এই যে ট্রুথটা বাই ইটস ওন মাইন্ড হ্যাজ কাম আউট। একটা সত্যের আবিষ্কার হয় বিভিন্ন কারণে, সব থেকে বড় কারণ হচ্ছে সত্যের নিজস্ব শক্তি, ইটস ইন্টারনাল পাওয়ার, অ্যান্ড কিছু মহৎ ব্যক্তির অবজারভেশন। রেডিও ওয়েভস ছিল, বাট কিছু মহৎ সায়েন্টিস্ট অবজার্ভ করেছে, গ্র্যাভিটেশন ছিল, দিস হ্যাভ বিন
discovered, observed by some great intellectuals, and with courage has been recorded. এই জায়গাটা। এবার আসছি আমি একটা কথা, আমি জাস্টিস মুখার্জিকে কয়েকটা জিনিস, স্যার দেখুন, জাপানিজ রেডিও, নিপ্পন রেডিও টোকিও থেকে ব্রডকাস্ট করলো 1945 23rd অগাস্ট, যে এ প্লেন সুভাষচন্দ্র বোস, the head of the provisional government of Azad Hind from Taiwan, was moving towards Tokyo with a purpose of surrendering there and find out the modalities of surrender. এই যে স্টেটমেন্ট, এখানেই প্রশ্ন করলাম, স্যার দেখুন এটা ব্রডকাস্ট কে করছে? ডোমেইন নিউজ এজেন্সি টোকিও থেকে। ইজ ডোমেইন নিউজ এজেন্সি ইজ এ গভর্নমেন্ট নিউজ এজেন্সি, private news agency? Why Japan government, though surrendered few days back, has not took the responsibility of broadcasting this? Not even নেতাজির নিজস্ব গভর্নমেন্ট যে পিজিআই বসে আছে হেডকোয়ার্টার সিঙ্গাপুরে, তারা কেন ব্রডকাস্ট করলো না? অথচ ওই দিন সন্ধেবেলা দে হ্যাভ ব্রডকাস্টেড এ স্পিচ অফ নেতাজি ফ্রম সিঙ্গাপুর, যেখানে পরিষ্কার বলা হচ্ছে নেতাজির কণ্ঠে যে যাই ঘটুক না কেন দেশ স্বাধীন হবে উইদিন 2 years, এবং সিজ ফায়ার করছেন, নট সারেন্ডার। কেন? অথচ এদিকে দিল্লিতে সিন দেখুন, দিল্লিতে দেখা যাচ্ছে কি, দিল্লিতে এখানকার ইন্টেলিজেন্স অফিসাররা দিল্লিতে বসে, ব্রিটিশের দিল্লিতে বসে রেকর্ড করেছে, দে হ্যাভ রেকর্ডেড এ নিউজ on 19th August that the plane of Subhash Chandra Bose has crashed and he has died. 19th August. এই যে ডিসক্রিপেন্সি, ডোমেইন নিউজ প্রাইভেট নিউজ এজেন্সি ব্রডকাস্ট করছে 23শে অগাস্ট, অন দি কন্ট্রারি একটা নিউজ পাচ্ছে ইন্টেলিজেন্স অফ ব্রিটিশ ইন দিল্লি 19th অগাস্ট যে সুভাষ বোসের প্লেন ক্র্যাশ করে গেছে। সম্ভবত প্রশ্নটা বুঝতে পারছো? স্যার জিজ্ঞাসা করলেন, ডক্টর পাল তুমি কি মিন করতে চাইছো? এইটাই মিন করতে চাইছি যে প্লেন ক্র্যাশের স্টোরিটাকে ব্রডকাস্ট করার দায়িত্ব না নিয়েছে জাপান গভর্নমেন্ট, না নিয়েছে পিজিআই নিজে, এবং আজও পর্যন্ত পৃথিবীর কোনো গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে এই ব্রডকাস্ট করেনি। এটা প্রাইভেট এজেন্সিতে করা হলো, এবং কীভাবে ড্রাফটিং হচ্ছে তাও বলছি। তাও এই ড্রাফটিং কোনো জাপানিজ করেনি, জাপানিজ ইন্টেলিজেন্স এসে আয়ারকে দিয়ে ড্রাফটিং করিয়েছে, দায়িত্ব জাপান যেটা কথাও নেয়নি। এবং এদিকে 19 তারিখে এই খবরটা দিল্লিতে এলো কি করে? ডেফিনেটলি দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দিস মেকিং অফ দ্য স্টোরি, তার বা যারা সেন্ট্রাল ক্যারেক্টার বা পেরিফেরাল ক্যারেক্টার্স অফ দিস স্টোরি মেকিং, যারা বসে আছে প্ল্যানফুলি, দে হ্যাভ সেন্ট প্রিফারেন্সিয়ালি দিস নিউজ টু দিল্লি। দেখুন, তাইওয়ান থেকে এই নিউজটা টোকিও পৌঁছতে কাছে লেগে গেল 5 দিন, 5 days, 18, 19, 20, 21, 22, 23, 5 দিন লেগে গেল। আর সুদূর তাইওয়ান থেকে দিল্লি পৌঁছতে খবর লাগলো মাত্র 1 দিন। তার কারণ এই স্টোরিটাকে কোথায় পাঠানো প্রয়োজন? ব্রিটিশের কাছে। তাই প্রিফারেন্সিয়ালি উইথ এ হায়ার স্পিড এই নিউজটা পৌঁছে গেল দিল্লিতে। কারণ ব্রিটিশারদের কনফিউজ করতে হবে, শত্রুকে কনফিউজ করতে হবে, তাই সেই খবরটা সেখানে পৌঁছে দেওয়া হলো। আর 23 তারিখের ব্রডকাস্টটা কেন করা হলো? কারণ 23 তারিখে বাই দিস টাইম নেতাজি ইন এ সেফ প্লেস। এখন সবাই জানুক, লেট আদার্স নো ইট। আসছি এবার আসছি আমি
এবার দেখুন কতগুলো, এবার এবার তো এত এত কিছু, এত ডকুমেন্টস আছে। আচ্ছা, জাপানিজরা হচ্ছে আরেকটা প্রশ্ন, জাপানিজরা তো এত, দে লাভ সো মাচ ফটোগ্রাফি, ওরা জীবনের প্রথম মুহূর্ত থেকে শেষ মুহূর্ত পর্যন্ত সব কিছু ওরা ছবি করে রাখে, ক্যামেরা বন্দি করে রাখে। তো নেতাজির মতো একজন বড় মাপের মানুষ, যে লোকটা একটা গভর্নমেন্টের হেড, একটা বিদ্রোহী সেনাবাহিনীর প্রধান, তার মৃত্যুর পরে তার ডেড বডি ছবি তুলবে না? অন্তত ছবি উন্ডেড অবস্থায় এবং মৃত অবস্থায় তুলবে না? তো একটাও ছবি তোলেনি কেন? ক্যামেরায় রিল ছিল না? ভাই, তোমরা কফিনের উপরে সাদা চাদর বিছিয়ে দিয়ে সেই কফিনের ছবি তোমরা তুলতে পারলে, তোমার সেই ক্যামেরায় রিল ছিল। কিন্তু উন্ডেড সুভাষ বোসের, উন্ডেড নেতাজির বা সকল ডেড সুভাষ বোসের ছবি তোলার তোমাদের ক্যামেরায় রিল ছিল না কেন? কারণ ইন রিয়েলিটি দেয়ার ইজ নো উন্ডেড সুভাষ নেতাজি, দেয়ার ইজ নো ডেড নেতাজি। ক্লিয়ার? এবং যদি সত্যিই ঘটনাটা ঘটতো, তারা ছবি তুলে রাখতো। কারণ জাপানিজরা সেই ইন্টেলিজেন্স আছে যে ইন অ্যাবসেন্স অফ এনি ফটোগ্রাফ অফ উন্ডেড নেতাজি or dead Netaji, British American intelligence will not believe Japanese. তাহলে ছবি না তুলে জাপানিজরা রিস্ক নিল কেন? দ্যাট ইজ মাই আর্গুমেন্ট। হোয়াই দে টুক দিস এক্সট্রা রিস্ক অফ বিং গ্রিলড মোর, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি গ্রিলড মোর? খুব সহজ ছিল ছবিটা তুলে দেখিয়ে দেওয়া ব্রিটিশ আমেরিকানদের কাছে, দেখো এই হচ্ছে লোকটা মরে গেছে, দি ম্যান ইজ ডেড, ফিনিশড, গো টু স্লিপ, শান্তি ঘুমো, এই তো প্রমাণ। তো এইটা না করে ওই কফিনের ছবি তুলে রাখলো কেন? যার জন্যে ওখানে সিএসডিআইসি বা জাপানিজ বা ব্রিটিশ ইন্টেলিজেন্স এত গ্রিল করেছে, এত জিজ্ঞাসাবাদ করেছে, ওরা খুশি হয়নি। ওই সব জাপানিগুলোকে তুলে নিয়ে এসেছিল তাইওয়ান থেকে, টোকিও থেকে, একদম এখানে রেড ফোর্টে নিয়ে এসেছিল। রেড ফোর্টে এক্সট্রা গ্রিল করেছিল, গ্রিলিং করে তারা কেউ খুশি হয়নি। অথচ ভারতবর্ষের কিছু মানুষ খুশি হয়েছিল, নাকি কনভিন্সড হয়ে গেছিল নেতাজির প্লেন ক্র্যাশে মারা গেছেন। এবার আসছি আমি পরবর্তী কোনো কিছুতে আসুন, কিছু প্রশ্ন। এবার প্রশ্ন হচ্ছে যে, আচ্ছা, নেতাজি হেড অফ এ গভর্নমেন্ট, কমান্ডার ইন চিফ অফ এন আর্মি, তিনি তাইওয়ানে যদি অসুস্থই হন, উন্ডেড হন, পরে মারাও যান, তো ওই তাইওয়ানে তো জাপানিজ আর্মি ছিল, একটা জাপানিজ আর্মির একটা সেগমেন্ট ছিল, তাদের তো হেডরা ছিল সেখানে। তারা কি ওনাকে দেখতে গেছিলেন? এনি রেকর্ড? এটা ন্যাচারাল বিহেভিয়ার। কি হবে এরকম একটা বড় মাপের মানুষ উন্ডেড হয়েছেন বা নিহত হয়েছেন, কোয়াইট ন্যাচারাল। সামওয়ান ফ্রম দ্য সাইড অফ দি জাপানিজ আর্মি positioned in Taiwan, they will go to meet him or to garland him after death. তা কি করেছে কেউ? Answer is no. Why? এই প্রশ্নগুলো করতে শিখতে হয়। একটা নেশন তখনই প্রশ্ন করে এই প্রশ্নগুলো যখন এ নেশন ইজ মেন্টালি ফ্রি, যখন ইন্টেলেকচুয়ালি ফ্রি। আমাদের দেশ শুধু ওই ব্রিটিশ চলে গেছে ফিজিক্যালি, আমরা এখনো পর্যন্ত ইন্টেলেকচুয়ালি অ্যাট বন্ডেজ, মোরালি অ্যাট বন্ডেজ। উই হ্যাভ নো কারেজ টু আস্ক অনেস্ট কোশ্চেন্স। আচ্ছা, আমি শীঘ্রই শেষ করব। আচ্ছা, ওই সময় তো অনেকেই তারপরে অনেকবার অনেক রিস্ক সত্ত্বেও এই কথাগুলো বলে গেছেন। জন জ্যাকব অফ হু ওয়াজ ভেরি ক্লোজ টু Netaji, John Jacob, and Malaysian, Indian
ডায়াসপোরার মালয়েশিয়ান। উনি কিন্তু কি বলেছেন অন উইটনেস? উনি বলেছেন সিঙ্গাপুর থেকে চলে যাওয়ার আগে উনি একটা চিঠি লিখেছিলেন নেতাজি টু জন জ্যাকব। কি লেখা ছিল? কে বলতে পারে আমার এই জার্নিতে আমি একটা প্লেন ক্র্যাশে মৃত্যুবরণ করতে পারি? হু ক্যান টেল আই উইল আই উইল বি ইনভলভ ইন এ প্লেন ক্র্যাশ? ইঙ্গিতটা বুঝতে পারছেন? তারপরে ওনার ক্যাবিনেটের ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তি এসি চ্যাটার্জি, যেটা কিছুদিন আগে আমি কয়েকদিন আগে আমার ফেসবুকে আমি কয়েকটা আপলোড করেন, হঠাৎ আমার হাতে এসি চ্যাটার্জি, ডক্টর এসি চ্যাটার্জির মুক্তির জন্যে কলকাতার ডাক্তাররা এবং মেডিকেল কলেজের মেডিকেল স্টুডেন্টসরা একটা আন্দোলন করেছিল। খবরটা 46 ফেব্রুয়ারির ওই সেই সময়কার আর্কাইভাল নিউজ পেপারের হিন্দুস্তান টাইমসের পেজটা আমি আপলোড করেছিলাম। ওতে আমি এই এসি চ্যাটার্জির সম্বন্ধে, হি ওয়াজ ইন ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস অ্যান্ড হি ওয়াজ সেন্ট টু সিঙ্গাপুর হোয়েন দ্য ব্রিটিশ আর্মি ওয়াজ সারেন্ডারিং টু। নিয়ম হচ্ছে এই যে ইম্পর্টেন্ট অফিসার্সরা থাকতে হবে ইন দ্য সারেন্ডার সেরিমনি। হি ওয়াজ ডেপুটেড দেয়ার on the side of the Indian medical service to be present in this ceremony of surrender to Japanese. And he surrendered to the Japanese. Then he was freed by Rasbihari. Rasbihari যখন আইনে তৈরি করলেন তখন he was involved in Rasbihari's INA. Then when Subhash Bose Netaji came, he was with Netaji, and not only in the army, but he was in a good cabinet position in the provisional government of Azad Hind, and a very close person, very dependable person. He was once the finance minister, once he was the governor, deputed as governor of the occupied areas of India, occupied by the INA from the hands of the British Army in the northeast India. That important. দেখুন একটা ঘটনা। এবার ওনার যে বই, সে বিখ্যাত বইটা একজন জানতে চাই, লিখেছি। বইটার নাম বইটা এখন আউট অফ প্রিন্ট বইটা, হ্যাঁ বইটা আউট অফ প্রিন্ট ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম। এই বইটা আমাদের একদম ট্রান্সফার অফ পাওয়ারের সমসাময়িক সময়ে পাবলিশড হয়েছিল। এই বইটা তো অনেকেই পড়েছে। তাতে কি লেখা আছে পরিষ্কার কি লেখা আছে এই পার্টটাতে, এই অগাস্ট মাসের এই পার্টটাতে পরিষ্কার লেখা আছে। এই বইটা আউট অফ প্রিন্ট, হয়তো পুরনো বইয়ের দোকানে কেউ পেয়ে যেতে পারেন বা কারোর সংগ্রহে থাকতে পারে। এই মেজর জেনারেল এসি চ্যাটার্জির এই বই ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম। কি আছে আমি এটা এফিডেভিট করে জাস্টিস মুখার্জিকে দিয়েছিলাম। ওতে আমি কয়েকটা লাইন একটু পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি ওয়াজ ইনস্ট্রাক্টেড বাই নেতাজি টু মিট হিম ইন সিঙ্গাপুর বিকজ অ্যাজ অ্যাট দ্যাট টাইম, যখন 15th বেরিয়ে আসছেন ফ্রম সিঙ্গাপুর থেকে, অ্যাট দ্যাট টাইম এসি চ্যাটার্জি ওয়াজ ডেপুটেড টু সাইগন to arrange for an alternative center for the headquarter of PCI. কারণ তখন তো সিঙ্গাপুর সারেন্ডার করে যাবে, নতুন জায়গা দরকার। অলসো টু ফাইন্ড এ ওয়ে ফর কোলাবোরেশন উইথ দ্য গভর্নমেন্ট অফ USSR। বুঝা গেল? এগুলো একদম ব্রিটিশ ডকুমেন্টসই আছে, এগুলো একদম ন্যাশনাল আর্কাইভসের ডকুমেন্টসই আছে, কিন্তু আমরা তো এগুলো দেখতে যাব না। এইবার এবার যখন সিঙ্গাপুর বেরোচ্ছেন